জিনেডিন জিদান এই ব্যক্তিটির সম্পর্কে আলাদা করে কিছু বলতে লাগে না। আমরা সকলেই জানি তার খেলার গুরুত্ব, তার খেলার মাহাত্ম্য এবং এর সাথে সাথেই তার কোচিংয়ের মাহাত্ম্য। আজকের ভিডিওটা এই ব্যক্তিটাকে নিয়ে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। জিদানকে তার বন্ধুরা এবং আত্মীয় স্বজনেরা ডাকতেন জিজো বলে, কিন্তু এই জিজো আর জিদানের কোনো জাদুই কাজ করলো না ডেনমার্কের সেই খেলার বিরুদ্ধে। রাত তখন 8:31, সোলারির মাপা বল পৌঁছালো রবার্তো কার্লোসের পায়ে এবং চোখের নিমেষেই সেই বল জিনেদিন জিদানের কাছে। সেই বলটিতে একটি ভলি মেরে বাপায় জিনেদিন জিদান জিতিয়ে দিল রিয়াল মাদ্রিদকে। সেই সময় তারা পেয়েছিল 9ম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ, কিন্তু বাপায়ের সেই ভলি যতই নিখুঁত হোক না কেন, সেই ভলির কারণেই জিদান করে ফেলেছিলেন একটি মস্ত বড় ভুল। প্রায় জেতার আনন্দে গোটা মাঠ লাফিয়ে ঝাঁপিয়ে এবং নিজেদের মধ্যে আনন্দে সেলিব্রেট করেছিলেন ওই দিনটাকে। আর এই অহেতুক লাফানো ঝাঁপানো তাদের পায়ের মাসেলকে করে দিয়েছিল আঘাতপ্রবণ এবং ক্লান্ত। জিদান নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে তার বা পায়ের পুরুর মাংসপেশিতে প্রবল চোট লেগেছে, কিন্তু তা অগ্রাহ্য করে সে চলে এলেন ফ্রান্সের অনুশীলন ম্যাচে এবং সেই সূত্রেই ডেকে আনলেন নিজের বিপদ এবং ফ্রান্সের বিপর্যয়। সেই সময় কোচ লোমরেরকে উচিত ছিল ফ্রান্সের অনুশীলন থেকে তাকে রেহাই দেওয়া, কিন্তু তিনি তা করলেন না। অতিরিক্ত অনুশীলন এবং বিভিন্ন রকম প্র্যাকটিসের কারণে মাংসপেশি হয়ে গেল দুর্বল। জিদানের স্কিল, গতি সবকিছুই কমতে থাকে সেই সময়। ক্রীড়াবিজ্ঞানীরা তা দেখে বলেন নেতিবাচক প্রভাব এবং তার ফল। ইউরোপিয়ান কাপ ফাইনালে তার যে একটি ভলি তার মাংসপেশিতে চোট করে দিয়েছিল, সেটা তখন জিদান তার কোচ লোমরেরকে জানায়নি। এবার কথাটা হচ্ছে, মাংসপেশির উপর যদি আবার চোট পড়ে যায় সেই সময় খেলতে, তাহলে হয়তো জিদানের সেই সময়ের খেলাটাই হতো না এবং তার কেরিয়ার চলে যেত সংকটের পথে। এবার জিদান কতটা ভালো খেলবে তা নিয়ে দর্শকের মনে সংশয় শুরু হয়। মাঠে জিদান উপস্থিত থাকলে সেই সময় ডেনমার্কের প্লেয়াররা জিদানের ভয় নিজেদের ভুল করে ফেলতেন অনেক, যা তৈরি করে দিত বিভিন্ন রকম স্পেস, যেখান দিয়েই ফ্রান্সের ফুটবলাররা অতি নিমেষে বক্সের মধ্যে ঢুকে গোল করার সুযোগ করতে পারতেন। ফুটবল একটি দলগত খেলা, তাই কোচের এটাও দেখা উচিত ছিল যে বাকি 10টা প্লেয়ার কিরকম ভাবে খেলছে। কিন্তু কোচ যখন বুঝতে পারে যে জিদান কোনোভাবেই খেলতে সক্ষম নয়, তখন তার উচিত ছিল প্রথম দিকে তাকে নামিয়ে ডেনমার্কের দলকে একটু ভয়প্রাপ্ত করা। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিলেন একমাত্র ক্রীড়াবিজ্ঞানকে ফলো করে, কিন্তু এইবারেই এই ম্যাচে ফ্রান্স হেরেছে একমাত্র ক্রীড়াবিজ্ঞানকে না মেনে, যা হয়ে দাঁড়িয়েছিল ফরাসি ফুটবল টিমের একটি ক্ষতিগ্রস্ত এবং জিদানের না খেলার খুব বড় এফেক্ট। জিদান মাঠে থেকে দেখলেন ফরাসি ফুটবল টিমের বিপর্যয়, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। সেই সময় তাকে দলের ডাক্তার জিন মার্সেল ফেরেট সুস্থ বলে মাঠে খেলতে নামালেন, কিন্তু মাঠে কি দেখা গেল? বিধ্বংসী বাপায়ের জিদান আজকে সেই জিদান নেই। তার বাবা পুরোপুরি অকেজ, ডান পা 60% নিয়ে সে খেলতে নেমেছে। পুরনো জাদু দেখা গেল 2-1 কিন্তু তা ডেনমার্ককে হারানোর জন্য যথেষ্ট ছিল না। সেই সময় ফ্রান্সের কোচ ছিলেন লোমে। তিনি হয়তো ক্রীড়াবিজ্ঞান সম্বন্ধে সেরকম ভাবে কিছুই জানতেন না। তার বোঝা উচিত ছিল একজন দুরন্ত মাপের ফুটবলারের থেকে যখন সে আহত, তার থেকে একজন মাঝারি মাপের ভালো ফুটবলার অনেক ওই সময় ভালো খেলবে। তাই জিদানের কর্নার কিকগুলো যখন পেনাল্টি বক্স অব্দি পৌঁছাচ্ছিল না, কারণ তিনি বাঁ পায়ে মারতে অক্ষম ছিলেন এবং তখন সে মারছিলেন ডান পা দিয়ে, কিন্তু ডান পায়ে যেহেতু সেই জোর পাচ্ছিলেন না, সেই সময় উচিত ছিল কোচকে তার জায়গায় একটি নতুন ফিট প্লেয়ার নামাতে। শেষ 15 মিনিট ফ্রান্স ডেনমার্ককে প্রায় নাস্তানাবদ করে ছেড়ে দিল ওই ম্যাচে, কিন্তু জিদানের কোনো ম্যাজিকই কাজ করলো না। যাই প্রক্রিয়া সে করছিল সমস্তই যাচ্ছিল ব্যর্থর দিকে। সেই ম্যাচে ফ্রান্স আর তার ফ্যান্সরা জেতার আলো কোনোভাবেই দেখতে পেল না। সেই ম্যাচে ফ্রান্স ডেনমার্কের কাছে পরাজিত হলো শেষমেশ। তাই এই ছিল আজকের ভিডিও। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার
এবং আমাদের সকলের প্রিয় জিনেদিন জিদান সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফুটবল প্রেমী এবং জিদান ভক্ত সেই বন্ধুদের সঙ্গে। আমি আছি আপনাদের সঙ্গে অনিশ এবং আপনারা দেখছেন দ্য ডিটেইলিং টিম।